আমরা এমন এক দেশে বাস করি যেখানে বাজেট যায় আর আসে, কর বাড়ে কিংবা কমে, কিন্তু ব্যবসায়ীদের ভাগ্যে খুব একটা পরিবর্তন আসে না। এর বড় প্রমাণ কয়েক বছর ধরে বেসরকারি বিনিয়োগ জিডিপির 23 থেকে 24% আশপাশে ঘুরপাক খাচ্ছে। নতুন তহবিল নিয়ে আসছেন না বিদেশিরাও, অথচ দেশের আয় বাড়ানো জরুরি। তা না হলে এলডিসি গ্র্যাজুয়েশনের ধাক্কা সামলানো আরও বেশি কঠিন হবে, ব্যয়বহুল হবে, নতুন অবকাঠামো তৈরি। আমরা কি পারবো? সব জানতেই আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেনকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। Nice to meet you again. জনাব মনোয়ার হোসেন, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আমি তো বারবারই বোধহয় স্বাগত জানাচ্ছি, এবং এই শোতে আপনাকে স্বাগত জানানো কখনো কমবে না, কারণ আপনি এই শোয়ের 8 বছর আগে প্রথম গেস্ট হিসেবে আপনি এসেছিলেন। আশা করি আপনার সেই স্মৃতি মনে আছে। তখন থেকে এখন পর্যন্ত আমরা অনেক বিষয়ে অনেক আলোচনা করেছি, আমরা হয়তো কিছুটা পরিণত হওয়ারও চেষ্টা করেছি দর্শক, কিন্তু ওনাদের মতো মানুষের কাছ থেকে আমরা সবসময় জানারও চেষ্টা করি। আজকের আলোচনাটা আমি আপনার কাছে এভাবে রাখতে চাই যে, আমি প্রথমে একটা কথা বলছিলাম যে বাজেট যায় আর আসে বাংলাদেশে, আসলে ব্যবসায়ীদের ভাগ্যের পরিবর্তন আসলে হয় কিনা। এবারের বাজেটের মূল বার্তা ছিল অর্থনীতিকে পুনরুদ্ধার করা, আমাদেরকে কিছুটা ট্র্যাকে ফেরানো, সব কথাই বলা হয়েছে। কিন্তু যতগুলো ব্যবসায়িক সংগঠনের কথা আমি দেখলাম, তারা প্রত্যেকে সবাই একটা কমন কথা বলেছে, যে সবাই যেটা সময় বলে যে ঘোষণা তো এসেছে, কিন্তু বাস্তবায়ন কি হবে। ব্যবসায়ীদের সামনে আমি জানি এবার অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু একজন শিল্পোদ্যোক্তা হিসেবে এই বাজেটকে আপনার কতটা পরিণত মনে হয়েছে বা ম্যাচিউরড মনে হয়েছে? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এই বাজেটটাকে আরেকটু অন্য দিক থেকে আপনার গিয়ে মূল্যায়ন করার চেষ্টা করি, যে এই বাজেট শুধু জাস্ট একটা ফিগার বেসড বাজেট না। এই বাজেটের যে আরেকটা দিক যেটা চলে আসছে আপনার গিয়ে সোশ্যাল সিকিউরিটি, ওয়েলফেয়ার, এটাকে আমি খুব গুরুত্ব দিচ্ছি। একটা দেশ তো ধীরে ধীরে উন্নত হবে, তো বাংলাদেশে এই ফার্স্ট টাইম দেখছি যে একটা ফিউচার রেডি বাংলাদেশ তৈরি করার একটা বোধহয় পরিকল্পনা চলছে। আপনার বাজেটে ট্যাক্স বাড়বে কমবে সেটা হবে, বাট আমরা যে এখন মানুষের কথা ভাবা শুরু করছি, মানব সম্পদ তৈরি করার চেষ্টা করছি, এই এডুকেশন সিস্টেমের উপরে যে আপনার গুরুত্বটা দিচ্ছি, হেলথ কেয়ারের উপরে যে গুরুত্বটা দিচ্ছি, একটা এই দেশের লোককে ওয়ার্ল্ডের জন্য রেডি করার জন্য যে থার্ড ল্যাঙ্গুয়েজের ইন্ট্রোডাকশন হলো, এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই বাজেটটাকে আমাদের ভবিষ্যতের বাংলাদেশের দিকের একটা ভিশন দেওয়া হলো। তো আমি এটাকে এইভাবে দেখতে চাচ্ছি। যদি তাই হয়ে থাকে, বাজেটে বিনিয়োগকে উৎসাহিত করার কথা বলা হয়েছে, এবং বলছে যে যদি প্রয়োজন হয় 60,000 কোটি টাকার একটা আলাদা তহবিলও করার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের দেশে এমন কোনো ইন্ডাস্ট্রি কি আসলে আছে? আমি জানি না যে আসলে আপনারা বাজেট দেখে কখনো লং টার্ম ডিসিশন নেন কিনা, বাট 5 বছরের জন্য বাজেট আসে, বিনিয়োগের সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন আসে, কিছুটা নতুনত্ব আসে। কিন্তু আমি যদি শুধুমাত্র ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে দেখি, আপনাকে এই বাজেট কতটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি বলে মনে হয়েছে আপনার কাছে? আমি বলবো যে ধরেন একটা খুব ডিফিকাল্ট টাইমে এই বাজেটটা আসছে। সবথেকে বড় বিষয় হচ্ছে যে দেশে শান্তি ফেরত আসছে। আমাদের এই স্টেবিলিটিটা সাংঘাতিক প্রয়োজন ছিল। এতদিন পর্যন্ত আপনি বিদেশিদের অ্যাটেনশন পান নাই, বা অ্যাটেনশন পেলে এটা সেটা নেগেটিভ অ্যাটেনশন পেয়েছেন। তো এখন যেরকম আমরা কিছুটা পজিটিভ অ্যাটেনশন পাওয়া শুরু করছি, যারা বিদেশিদের সাথে আমরা ব্যবসা করছি, এখন তারা খুব কালকে ইনভেস্টমেন্ট করব আমি এটা বলবো না, করবে এটা বলবো না, বাট তাদের যে আউটলুকটা চেঞ্জ হয়েছে, এটা শুধু তাদের না, পুরো বাংলাদেশটাকে আমার কাছে অনেক দিন পরে মনে হচ্ছে যে একটা ইউনাইটেড বাংলাদেশের মতো। একটা ক্রিকেট খেলায় যেরকম সব পুরো স্টেডিয়াম বাংলাদেশকে সাপোর্ট করে, তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবাই একটা জায়গাতে আসছি, যে এখন মনে হচ্ছে যে দেশে একটা শান্তি বিরাজ করছে, এবং এই শান্তিটা অ্যাকচুয়ালি ইজ দ্য বিগেস্ট ইন্ডিকেটর অথবা বিগেস্ট প্রি রিকুইজিট ফর ইনভেস্টমেন্ট। তো এটার পরের থেকে আপনি নেক্সট ধাপে যাবেন। আর ইনভেস্টমেন্টের কথা যদি আমি বলি, যে আমরা সবাই শুধু নতুন ইনভেস্টমেন্টের কথা বলি, বাট অ্যাকচুয়ালি বাংলাদেশে যে এখন যে ইনভেস্টমেন্টগুলো ইরোড হয়ে যাচ্ছে, আপনার ইকুইটি যে ইরোড হয়ে যাচ্ছে, ব্যবসাগুলো যে লস হয়ে যাচ্ছে, এটা নিয়ে এটাকে আগে সামাল দিতে হবে। আমি যদি আজকে ব্যবসায় পড়ে যাই,
আমি পড়ে গেলে আমার মনে হয় যে অ্যাটলিস্ট আরও 100 নতুন উদ্যোক্তা যে ব্যবসায় আসতে চাইতো সে আর আসবে না। ও ভাববে যে উমুক গ্রুপ পড়ে গেল, বাবা বাংলাদেশে ব্যবসা করাটা যেন কতটা ডিফিকাল্ট। তো এই জায়গাটাতে আগে বোধহয় অ্যাড্রেস করা উচিত। অ্যান্ড আরেকটা জিনিস যেটা দেখলাম এই বাজেটের, আমাদের মাননীয় ফাইন্যান্স মিনিস্টার ডিরেগুলেশনের উপরে অনেক কাজ করেছেন। এটা আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি, বাট তারপরও আমার যতদূর মনে পড়েনি 20-25 মিনিট শুধু ডিরেগুলেশনের উপরেই কথা বলেছেন। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট আমাদের হিসাবে, ব্যবসায়ীদের হিসাবে, ইট ইজ অনলি মেবি 5-10% অফ হোয়াট ইজ অ্যাকচুয়ালি রিকোয়ার্ড ফর আস। প্রচুর কাজ এদিকে করতে হবে। আগে আপনি আমাদের বর্তমান প্রবলেমগুলোকে সলভ করেন। আপনি নতুন যত ইনভেস্টমেন্ট এখন নিয়ে আসবেন, আরেকটা উদ্যোক্তাকে ফাঁসাবেন বা আরেকটা ব্যাংক ডিফল্টারকে আপনি ইনভাইট করছেন। আগে কারেন্টটা একেবারে বাংলাদেশে যেরকম ট্রাফিক জ্যাম লেগে থাকে, রিক্সা চলছে, ঠেলাগাড়ি চলছে, বাস চলছে, ট্রাক চলছে, সব একই রাস্তায়, আমাদের ইনভেস্টমেন্টের পরিস্থিতিটা অনেকটা এরকম হয়ে আছে। এই জায়গা থেকে আগে আমাদেরকে পরিত্রাণ দেয়। ট্যাক্স টু জিডিপি রেশিও নিয়ে সবসময় কথা হয়, আপনি তো ডিরেগুলেশনের কথা বলছিলেন। বাজেট দেওয়ার পরের দিন যখন অর্থমন্ত্রীর প্রেস কনফারেন্স চলছিল, আমি ছিলাম সেখানে, এবং তিনি সেখানে একটা কথা বলছিলেন যে যেহেতু বাজেটের আগেই হোক বা যে কোনোভাবেই হোক এই রাজস্ব বিভাগকে দুভাগে ভাগ করা হয়েছে, পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। পলিসি ডিপার্টমেন্টে আসলে কখনো আমলারা বসবে না, যারা রাজস্বের পলিসি বোঝেন তারাই আসবেন। কিন্তু যখনই আমাদের দেশের রাজস্ব আহরণ নিয়ে ব্যবসায়ীদের সাথে কথা হয়, তারা কখনো ট্যাক্স দিতে চান না, সেটা তারা বলে না, কিন্তু তারা সবসময় বলেন যে এনবিআর অ্যাডমিনিস্ট্রেশন শুড বি মোর পজিটিভ টুয়ার্ডস দ্য ইনভেস্টার্স অর টু দ্য বিজনেস কমিউনিটি। এখন তো বলা হচ্ছে যে ডিরেগুলেশন হবে, এনবিআরকেও একদম অটোমেশনের আওতায় এনে এক ধরনের স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করছে, চেয়ারম্যানও পরিবর্তন হয়েছে। এনবিআর এর অ্যাক্টিভিটিস আসলে কতটা পরিবর্তন আপনি দেখছেন এবং কতটা আসলে দেখতে চান, সাজেশন কি? যেহেতু ব্যবসায়ীরা বারবার কমপ্লেন করছে, এটা শুধু ব্যবসায়ীরা না, পুরো বাংলাদেশে প্রত্যেকেই কমপ্লেন করছে অ্যাবাউট দ্য ট্যাক্স ডিপার্টমেন্ট। তো ট্যাক্সের হার নিয়ে কম বেশি কথাবার্তা হয়, কিন্তু এগুলো সেটেলড হয়ে যায়। তো আমার মনে হয় গোড়াতে একটা প্রবলেম আছে। গোড়াতে প্রবলেম হচ্ছে যে ওনাদের কলমের শক্তি এত, একবার একটা কিছু লিখে দিলে ওটাকে কিয়ামত পর্যন্ত আর চেঞ্জ করা যায় না। তো এই জায়গাটাতে যদি একটু অ্যাকাউন্টেবিলিটি স্টাবলিশ করা যেত, যে কেউ যদি কাউকে রংলি কোনো ট্যাক্স ইম্পোজ করে দেয়, তাহলে তার উপরেও একটা পেনাল্টি থাকবে। আমরা যদি ট্যাক্সে কোনো জায়গায় ফাঁকি দিই, আমাদের উপরে যেরকম আপনার গিয়ে পেনাল্টির একটা আইন আছে, যে দিচ্ছে পেনাল্টিটা বা যিনি করছেন পেনাল্টিটা, উনি যদি কোনো ভুল করেন, এটার জন্য যদি আমি ভুক্তভোগী হই, পুরো বাংলাদেশ ভুক্তভোগী হচ্ছে। আমি এক মানওয়ার হোসেন ভুক্তভোগী হওয়া মানে কিন্তু শুধু মানওয়ার হোসেন ভুক্তভোগী হওয়া না, পুরো আমার 12,000-14,000 অ্যাকচুয়ালি কর্মী, তারা সবাই এফেক্টেড হচ্ছেন। একটা বিরাট এটার ডমিনো ইফেক্ট। তো তাদেরকেও যদি একটু অ্যাকাউন্টেবল করা যেত, আমাকে আপনি ফাইন করেন 100%, তাকে 5% করেন, কিন্তু তাকে অ্যাকাউন্টেবল করেন। তার কাগজের যে বা তার কলমের যে জোর আছে, সেটাকে যেন সে খুব ভেবে চিন্তে জুডিশিয়াসলি যেন ইমপ্লিমেন্ট করে। একটা বিষয় সেটা হচ্ছে যে এটা নিয়ে এবার বাজেটে অনেক ডিবেট হয়েছে, অর্থমন্ত্রীকে বোধহয় শেষ পর্যন্ত এই ডিবেটের কারণে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে, কারণ এক ধরনের ইমেজ বিল্ড আপেরও বিষয় আছে গভর্নমেন্টের, সেটা হচ্ছে কালো টাকা সাদা করার প্রসঙ্গ। এটা থাকা উচিত নাকি উচিত না, সেটা নিয়ে যেমন গণমাধ্যমের আমরা যারা কাজ করি তাদের ভিতরেও ডিবেট হয়েছে, আমার ধারণা নীতি নির্ধারকরা এক ধরনের মনস্তাত্ত্বিক দিক থেকে ডিবেটের ভিতরে বা ভুগছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই সুযোগটি রাখা হয় নাই। আপনার কাছে এই প্রশ্নটা আমি এভাবে করতে চাই, এটা আসলে রাখা উচিত ছিল কিনা, কনসিডারিং দ্য ফ্যাক্ট আগেও যখন অন্য অর্থমন্ত্রীরা বিগত সরকারের এই সুযোগ দিয়েছিলেন, অনেক বেশি মানুষ যে এই সুযোগ নিয়ে জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছে, তা কিন্তু হয়নি। তাহলে এই সুযোগ রেখে লাভ কি? এদিকে আপনি তো একটা সাইডটা বললেন, আমি আরেকটা সাইড বলছি, যে কালো টাকা বা অনেকে বলে গ্রে টাকা, এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেন। অ্যান্ড তো এই জায়গাটাতে অফকোর্স কালো টাকাকে আমিও সাপোর্ট করি না, কিন্তু কালো টাকাটা হচ্ছে একটা সাদা সত্য ইন বাংলাদেশ। আপনি এইটাকে যে পর্যন্ত না ডিজিটালাইজ করে নিয়ে আসতে পারবেন, আপনি এক একটা ডিপার্টমেন্ট ডিজিটালাইজ করে নিয়ে আসবেন, আমার মনে হয় যে ওই জায়গাটার থেকে রাতারাতি আপনার কালো টাকার তো অ্যাকচুয়ালি মূল জায়গাটা হচ্ছে কারাপশনটা কমে যাবে। কারাপশন কমলে
আপনার কালো টাকার পরিমাণটা আস্তে আস্তে করে কমে আসবে। কালো টাকা যে আপনার কালো টাকা সাদা করার আইন করলেই যে এটা বন্ধ হয়ে যাবে, আমি somehow I don't see that and I hope যে আমি very wrong, but I think যে এটা আমাদের জন্য যে খুব সাদা একটা সত্য, এটা it has become a part of the economy now. এই টাকাটাকে যদি আপনি এই ইকোনমিতে ঢোকাতে না পারেন বা ঢোকাবার যদি আপনি রাস্তা বন্ধ করে দেন, যদি ঢোকাবার রাস্তা রাখেন তাহলে অনেক ক্রিটিসিজম হবে, কিন্তু যদি ঢোকাবার রাস্তাটা বন্ধ করে দেন এই টাকাটা যাবে কোথায়? এই টাকা তো কোথাও না কোথাও যেতে হবে। আজকে বাংলাদেশের এমন কোনো পরিবার নেই যার কেউ না কেউ বাংলাদেশের বাইরে নেই। আমার ধারণা যে এই টাকাটা বাংলাদেশের ইকোনমির থেকে এক্সট্র্যাক্ট করবে অ্যান্ড বিদেশে পাম্প হবে। তো একটা এদিকে আমার মনে হয় যে ওয়ে আউট থাকা উচিত। আপনার টাকা যেটা আপনি বলছেন যে গত অর্থ বাজেটে এই সুযোগটা কেউ নেয়নি, এটা কারণটা হচ্ছে যে মানুষের মধ্যে এখন একটা ভয় ঢুকে যাচ্ছে যে যদি আমি এটাকে সাদা করি তো ভবিষ্যতে এটা আমার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। তো এদিকে সাংঘাতিক রকমের একটা অ্যামনেস্টি দিয়ে বা ইনডেমনিটি দিয়ে এই টাকাটাকে আনতে হবে। এই টাকাটাকে এনে এটাকে লক করতে হবে, তাকে আপনি খুব সহজে ছেড়ে দিয়েন না। ট্যাক্সেরও আমি বলি যে দরকার নেই, এই যে 15% ট্যাক্স 20% ট্যাক্স দিয়ে সাদা করা এটারও দরকার নেই। আপনি এটাকে ইকোনমির এমন জায়গাতে ঢোকান যে জায়গাটাতে এই টাকাটা 5-7 বছর লক হয়ে থাকবে, টাকাটা দেশের ইকোনমিতে যেন একটা রোল প্লে করতে পারে। আদারওয়াইজ আমাদের টাকা, আপনার টাকা, আমার এই 12,000 14,000 কর্মীদের টাকা কিন্তু আরেকজন নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। দেশের বাইরে যে টাকা চলে যাচ্ছে বাংলাদেশের, এটা নিয়ে তো কারো মনে কোনো সন্দেহ নেই, এটা নিয়ে কোনো ডিবেটও হতে পারে না। এটাই হচ্ছে মহাসত্য। অ্যান্ড আমার মনে হয় যে এই জায়গাটাতে খুব আমি দেখছি যে খুব ইন্টেলিজেন্ট একটা টিম নিয়ে কাজ করছেন মাননীয় প্রাইম মিনিস্টার। এদিকে একটা রাস্তা বোধহয় বের করতে হবে। একটা বিষয় আপনি না বললি না, এটার পরে একটা বিরতি নেব। সেটা হচ্ছে যে যখনই আমরা কালো টাকার প্রসঙ্গে আসি, ব্যাংকিং সিস্টেমের প্রসঙ্গ না আনলেই নাই। এই মুহূর্তে একটা আলোচনা বোধহয় সব দেশে সবসময় আলোচনা না, ট্রেন্ড হয়। সেটা হচ্ছে যে যখনই অর্থনীতি মন্দার ভিতরে পড়ে তখন ব্যবসায়ীদের সামনে সবার আগে যেই প্রতিষ্ঠানটি দাঁড়ায় সেটা হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। আমাদের দেশে মন্দাই অলমোস্ট হয়ে যেতে নেয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কারণে, কারণ আমরা খেলাপি ঋণ থামাতে পারিনি। সেই টাকাগুলোই হয়তো দিন শেষে পাচার হয়েছে, যেটা আমরা এখন শুনতে পাই। এখন ব্যাংকগুলো আরো অনেক বেশি কনজারভেটিভ। আপনি আপনার এক্সপিরিয়েন্সটা এই কারণে বলবেন কারণ নতুন যে মুদ্রানীতি 1 তারিখে ঘোষণা হলো সেখানেও তারা বলছেন যে আরো অ্যাটলিস্ট 1 বা 2 বছর আমাদেরকে কিছুটা কনজারভেটিভ থাকতে হবে, না হলে আমরা আসলে পলিসি রেট দিয়ে শুধুমাত্র বাংলাদেশের ইকোনমির ইনফ্লেশন এবং অন্যান্য যে ইরেগুলারিটিজ এগুলো থামানো যাবে না। এটাতে বোধহয় IMF এরও কিছুটা প্রেশার আছে। কিন্তু ব্যাংকিং সেক্টর থেকে যতটা টাকা পাম্প হওয়ার কথা ইকোনমিতে বা আপনাদের ইনভেস্টমেন্টে, ততটা কি আসলে আপনারা আদৌ পাচ্ছেন? আপনাকে এই সিস্টেমটা অনেকটা কাজ করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মতো। যেরকম আপনার একটা জিনিস লাগলে গিয়ে কিনবেন, আপনি পণ্যটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে থাকবে। তো টাকার যখন দরকার হবে তখন সিস্টেম উইল স্টার্ট ওয়ার্কিং, এই সাইকেলটা ঘোরা শুরু করবে। এখন আমি এক্সপ্যানশনে যাচ্ছি না, আমার যে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি রিচ করতে পারছি না, আমার নিজেরই এখন টাকার হয়তোবা আমার টাকা দরকার আছে বিজনেসের লস মেক আপ করাবার জন্য। আমি বলতে আমার পুরো কমিউনিটিটার কথা বলছি, কিন্তু ইকোনমিতে যেহেতু গতিটা নেই, গতিটা হারিয়ে গেছে, একটা স্টলড জায়গায় পড়ে আছে। আমরা দেখছি যে কোনো দেশের আপনার গিয়ে উন্নতির মাপকাঠিটা মাপা হয় কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটাকে দিয়ে, পার্টিকুলারলি স্টিল ইন্ডাস্ট্রি। আমরা প্রায় 55% লেভেলে অপারেট করছি এখন। তো অ্যাকচুয়ালি টাকার যোগান দেওয়ার ব্যবস্থা থাকলেও বেশ কিছু ব্যাংক কিন্তু আপনার গিয়ে এক্সেস লিকুইডিটিতে ভুগছে। ইটস আ ডিজিজ। আপনি ইফ ইউ হ্যাভ এক্সেস লিকুইডিটি দ্যাট মিনস এটা আপনি দিতে পারছেন না, আপনি ইকোনমিতে টাকা ইনফিউজ করতে পারছেন না, মানে আপনি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছেন না, ভ্যালু ক্রিয়েট করতে পারছেন না, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো এই জায়গাটাতে আমি বলবো যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের দিক থেকে সাপ্লাই হয়তো কিছুটা হলেও আছে, কিন্তু টাকার ডিমান্ডটা আস্তে আস্তে করে কমে আসছে। এটা হচ্ছে যেহেতু দেশের
ইকোনমিতে অ্যাক্টিভিটির একটা ভাটা পড়ে গেছে। বলছিলাম একটু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো, কারণ আপনার সাথে এটা নিয়ে কথা না বললেই না। স্টিল, সিমেন্ট, ক্লিংকার রিলেটেড যে ধরনের কাঁচামালগুলো আছে, মানে ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিকে ঘিরে যত ধরনের জরুরি প্রয়োজনীয় পণ্য লাগে সবগুলোতেই কোনো না কোনোভাবে রাজস্ব হার পরিবর্তন করা হয়েছে বাজেটে, এবং আলটিমেটলি আপনাদের প্রোডাকশন কস্ট বাড়বে, এটা সবাই আপনারা আগে থেকেই বলছিলেন যে দিস ইজ গোয়িং টু ইনক্রিজ দ্য প্রাইস। এই মুহূর্তে আবাসন খাতের কথা আমি পরে আসছি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রির কথা যদি আমি বলি, তাহলে গ্রোথ কিভাবে হবে, কনসিডারিং দ্য ফ্যাক্ট আপনি একটু আগে বলছিলেন যে ইস্পাত শিল্প 55% অপারেশন লেভেল নিয়ে এখন কাজ করছে। অবকাঠামো যদি তৈরি না হয় তাহলে তো ইন্ডাস্ট্রিকে আরও ধাক্কা খাবে। অনেক কোম্পানি আমি জানি ইস্পাতেরই, আপনিও ভালো মতো জানেন, যে বেশ খারাপ সময় পার করছে। কি মনে হয় সরকার আসলে ইনফ্রাস্ট্রাকচারকে হঠাৎ করে এতটা বেশি ট্যাক্স ইম্পোজের দিকে কেন নিয়ে গেলেন? তারাও কি ইনফ্রাস্ট্রাকচার চান না বলে মনে হচ্ছে? এদিকে আমি একটা জিনিস বলি যে ধরেন ইনফ্রাস্ট্রাকচার, আমি বুঝতে পারছি যে কেন এখন মেগা প্রজেক্ট বাংলাদেশ করতে চাচ্ছে না। আরেকটু সময় দরকার এই গভর্নমেন্টের বোধহয় মেগা প্রজেক্টের মধ্যে মনোনিবেশ করার জন্য। বাট সরকার যদি চায়, সরকারের হাতে একটা দারুণ অস্ত্র রয়ে গেছে, এইটা দিয়ে উনি পুরো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটাকে ঘুরিয়ে দিতে পারেন। একটা কথা তার আগে বলে নেই যে প্রত্যেকটা জিনিসের একটা থ্রেশহোল্ড লেভেল থাকে, যার উপরে গেলে আপনি আপনার পারচেসটাকে ডিলে করে দেবেন। স্টিল সেক্টরে যেটা হলো প্রায় 10 থেকে 11,000 টাকার মতো পার টনের কস্ট বেড়ে গেল। আপনি এখন আর স্টিল কিনবেন না কেন? এটা আপনার পারচেজিং পাওয়ারের বাইরে চলে গেছে। এটা একটা অটো আপনার গিয়ে ডিমান্ড স্লো করে দিচ্ছে। তার উপরে আপনার গিয়ে গত আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা প্রাইভেট নিজের বাড়ি তৈরি করছেন তাদের সব ধরনের ফাইল পত্র অ্যাপ্রুভালের প্রসেস আটকে আছে। এটাকে যদি এই সরকার খুব তাড়াতাড়ি ছাড়া শুরু করে দেয়, এগুলো এত প্রসেস অ্যাভয়েড করা সম্ভব যদি বিদেশে যেরকম হয় যে আপনাকে লাইসেন্স দিয়ে দিচ্ছে একটা ইঞ্জিনিয়ারকে, ও সরকারের আইন মেনে সে পাশ করে দেবে। যদি কোনো রকম পেনাল্টি করতে হয় সেটা ডিউরিং দ্য প্রসেস করে নেয়। এই সিস্টেমগুলো দাঁড়িয়ে গেছে। তো ওদিকে যদি এখন নাও যেতে পারে, যদি এই সেক্টরটাকে, প্রাইভেট সেক্টরের কনস্ট্রাকশনটাকে যদি ত্বরান্বিত করে দেয়, এই অ্যাপ্রুভালের প্রসেসগুলোকে যদি ফাস্টার করে দেয়, হয়তো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কিছুটা রিভাইভ করবে। হয়তো এখন 55%-এ আছে, 65%-এর দিকে চলে যেতে পারে। তো যেটা বলছিলাম যে এখন যে এই বাজেটের পরে বিদ্যুতের দাম বাড়ার পরে যে আমাদের কস্টটা চলে আসলো স্টিল মেকিংয়ে বা সিমেন্ট মেকিংয়ে, এটা কি বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল কিনা, এটা নিয়ে আমি একটুখানি চিন্তায় আছি। এবং আমরা দেখেছি যখনই 90-এর উপরে চলে যায় স্টিলের দাম, তখনই স্টিল ইন্ডাস্ট্রিটা কমে যায়। স্টিল ইন্ডাস্ট্রি বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে একটা স্লো ডাউন আসে। তো আমি বাজেটের একটা প্রসেস নিয়ে আজকের থেকে না, আজকে প্রায় 20 বছর ধরে বলে আসছি যে বাংলাদেশের বাজেটটা অ্যাকচুয়ালি ডাইনামিক বাজেট না। বাংলাদেশের বাজেটটা খুব স্ট্যাটিক বাজেট, যে আপনার মনে হচ্ছে যে আমার এত টাকার আগে, আমরা যেটাকে বলি যে ব্যয় বুঝে আয় করো। তো আমাদের বাজেটের সংজ্ঞাটা ঠিক অন্যরকম। আগে ওই আয় বুঝে ব্যয় করো। তো আমরা আগে ব্যয়টাকে ঠিক করি, তারপর আয়টা কি হবে এটা এক্সেল শিটে বসিয়ে দেই। তো এই জায়গাটাতে যদি একটু আমরা চেঞ্জ করি, যে আপনার গিয়ে ধরেন যদি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা হচ্ছে আপনার এন্ড প্রোডাক্ট, এই এন্ড প্রোডাক্টটাকে যদি আমি খুব ফ্রি করে দেই, আপনাকে সব ধরনের কর উঠিয়ে দেই, সব রকমের কোয়েশ্চেন উঠিয়ে দেই, আপনি দেখছেন একটা প্রোডাক্টের উপর থেকে আপনি এক্স অ্যামাউন্ট অফ ডলার্স বা টাকা রেভিনিউতে লস করছেন। বাট এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি comprises of 3,600 different industries, either be it product or service. আপনি কিন্তু একটার থেকে স্যাক্রিফাইস করে আপনার 3600 ডিফারেন্ট ইন্ডাস্ট্রিকে আপনি চাঙ্গা করে দিতে পারছেন। হয়তো এদিকে যা লস করবেন তার থেকে অনেক বেশি আয় আপনি এই নিচের ইন্ডাস্ট্রিগুলোকে দিয়ে করাতে পারেন। আমরা ব্যবসায় অনেক সময় দেখি যে মার্কেটটা স্লো হয়ে আসছে, আমরা একটু প্রাইস ছাড় দিয়ে আবার সেলসটাকে, ভলিউমটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করি। তো
আমাদের কাজের ভলিউম বাড়লে অটোমেটিক্যালি রেভিনিউ বেড়ে যাবে। আপনি যদি ট্যাক্সের হার কমিয়েও দেন, ট্যাক্সের হার বাড়িয়ে দিয়ে যে শুধু রেভিনিউ বাড়ানো যায় তা কিন্তু নয়। আপনি যদি ট্যাক্সের হারটাকে কমিয়ে দিয়ে ভলিউমটাকে বাড়ান, আমার মনে হয় যে বাংলাদেশের ইকোনমিটা আরও আরও বোধহয় ফাস্টার হবে, আরও বেশি আপনার পার্টিসিপেটিভ হবে, অ্যান্ড রেভিনিউ জেনারেশনটাও আরও অনেক বেশি হবে। একটা বিষয়ের প্রশ্ন না করলেই না, এই প্রসঙ্গে করেই ফেলি, সেটা হচ্ছে আবাসন খাত। আবাসন খাতের ব্যবসার সাথেও আপনারা দীর্ঘ সময় ধরে আপনারা কাজ করছেন। একটা অভিযোগ প্রায় আসে, আপনি যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের কস্টের কথা বলছেন, ফ্ল্যাটের দাম অনেক বেড়ে গিয়েছে। এই মুহূর্তে আসলে আমরা রিহ্যাবের কাছ থেকে প্রায় শুনি যে খুব বেশি ফ্ল্যাটের বেচাকেনা এই মুহূর্তে নেই। আবার এরকমও শুনি মানুষ এখন নিজেই কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কিনে নিজেই বাড়ি তৈরি করে ফেলছে বা অ্যাপার্টমেন্ট তৈরি করে ফেলছে। অনেকে আবার বলেন যে না, ফ্ল্যাট কিনবো না, ছোট ছোট বাড়ির প্রজেক্ট আসলে ভালো হয়। আবাসন খাত নিয়ে গিয়ে আসলে নতুন কোনো ডাইমেনশনে আপনারা ভাবছেন, যেহেতু ফ্ল্যাটের সেল কমে গেছে? দেখেন, আপনার গিয়ে আমি নতুন নতুন যেগুলো টাউনস হচ্ছে, আই আই ভেরি মাচ অ্যালাইন্ড উইথ দ্যাট, কিন্তু কমিউটিংটাকে আরও ইমপ্রুভ করে আমাদেরকে আরও ডিসপার্সড হয়ে যেতে হবে। আরও আপনাকে ঢাকাকে আরও বাইরে, আরও বড় বা আরও বাইরে বাইরে নিয়ে চলে যেতে হবে। তো আমরা বাংলাদেশের বাইরের কথা যদি চিন্তা করি, অনেক দেশ আছে যারা দাঁড়িয়ে গেছে শুধু আপনার গিয়ে এই অ্যাপার্টমেন্ট ইন্ডাস্ট্রিটাকে বেস করে। আপনার গিয়ে অনেক দেশ আছে যে আপনি ওদেরকে একটা বাড়ি কিনবেন বা অ্যাপার্টমেন্ট কিনবেন, সিটিজেনশিপ দিয়ে দিচ্ছে। তো এই এই ইন্ডাস্ট্রিটা কেন এত ইম্পর্ট্যান্ট? এই ইন্ডাস্ট্রিটা আপনার গিয়ে ইম্পর্ট্যান্ট বিকজ এটা পুরো ইকোনমির ভারটা একা সহ্য করে নিয়ে চলে যেতে পারে। অ্যাট দ্য এন্ড আপনি যা করবেন সেই কিন্তু বাড়িকে কেন্দ্র করেই হচ্ছে। আপনার স্কুল হচ্ছে, হসপিটাল হচ্ছে, আপনার বাজার হচ্ছে। তো এটা একটা সাংঘাতিক ইম্পর্ট্যান্ট একটা ইন্ডাস্ট্রি, অ্যান্ড এই জায়গাটাতে নতুন করে আপনার গিয়ে চিন্তাভাবনা করার বিষয় আছে। বাট এই বাজেটে যেটা হলো, আমরা ভাবছিলাম যে এইটাকে উৎসাহ করার জন্য বোধহয় কিছু নতুন দেখতে পারবো আমরা, এডিশনস দেখতে পারবো, কিন্তু একটু আমার মনে হয় যে আমরা পিছনের দিকে চলে গেলাম। ওই যে বাড়িওয়ালার টাকার থেকে আমি 15% ভিএটি কেটে রাখবো, এগুলো আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিটাকে আরও স্লো করে দেবে। আরেকটা জিনিস যেটা আমাদের দেশের বিরাট প্রবলেম, সেটা হচ্ছে যে আপনি জমির দামের উপরে যে জায়গাতেই আপনি জমি বিক্রি করতে যান বা রেজিস্ট্রি করতে চান, আপনাকে একটা মৌজা ভ্যালু ধরা আছে। ওই মৌজা ভ্যালুর উপরে আপনি 12% হারে বা 15% হারে ট্যাক্স দিয়ে দিচ্ছেন। এটাকে আমরা চেয়েছিলাম যে যদি ট্যারিফ করে দেয়, তাহলে আমরা সবাই জানি যে দাম হচ্ছে এক্স, মৌজা ভ্যালু সেট করা আছে এক্স ডিভাইডেড বাই 3, আপনি ওই টাকাটার উপরে ট্যাক্সটা দিচ্ছেন, 12% হোক বা 15% হোক। এই পার্সেন্টেজটাকে উঠে যদি আপনি ট্যারিফ করে দেন যে এই জায়গায় আপনার 12 লাখ টাকা করে কাঠা আপনাকে ট্যাক্স দিতে হবে, এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে যেটা হচ্ছে যে কেউ তো ফুল ভ্যালুতে রেজিস্ট্রেশন করে না। আপনি এখন যদি এটাকে জোর করে দিয়ে করাতে চান, ওর এত টাকা চলে যাবে যে সে এটাকে কোনো না কোনো রাস্তা বের করবেই, ওই পথে না গিয়ে অন্য কোনো পথে টাকাটাকে ইদার দিতে বা পেতে। একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশে যেটা আমি দেখি, আমার বয়সী যারা ছিল, আমার ব্যাচমেট যারা ছিল, আমরা বোধহয় 12 জন বা 14 জন বাংলাদেশে আছি, আর বাকি 60 জনই দেশের বাইরে। এদের কিন্তু এখন ফুল ফ্যামিলির মাইগ্রেশন অলরেডি কোনো না কোনো দেশে হয়ে গেছে। এরা কিন্তু এখন বাংলাদেশে ফেরত আসছে। তার বাবার যাই ভিটা ছিল বা যাই বাড়িঘর ছিল, সেটাকে বিক্রি করে সে কোনো না কোনোভাবে বাংলাদেশের থেকে টাকাটা বাইরে নিয়ে যাবে। তো যদি ওইটাকে ট্যারিফ করে দেওয়া হতো, আমি কিন্তু বা যেই তার জমি কিনবে, সে কিন্তু যে দামে কিনছে সে ঠিক সেই দামে রেজিস্ট্রি করে তাকে ওই ট্যারিফের অংশটুকু ট্যাক্স খাতায় জমা দিয়ে বুঝিয়ে দিয়ে জমিটা ট্রান্সফার হয়ে যেত, এবং তার টাকাটা কত যাবে বাংলাদেশ থেকে, কতটুকু যাবে, যতটুকুই যাবে এটা পুরোটাই লিগ্যাল চ্যানেলে যেত। আপনার গিয়ে বাংলাদেশ সরকার জানতো যে আমার এই দেশ থেকে এত টাকা আপনার গিয়ে বিদেশে যাচ্ছে বিকজ এই লোকটা মাইগ্রেট করে যাচ্ছে। তো এরকম অনেকগুলো হোল আমরা
ইকোনমিতে বা বাজেটে বলেন বা যেভাবেই বলেন আমাদের পলিসির মধ্যে রেখে দিচ্ছি, যেটার কারণে আপনার গিয়ে দেশ থেকে যে টাকাটা চলে যায় এটা তো সত্য, এটা জি। অ্যাজ ট্রু অ্যাজ ডে লাইট। তো এইগুলোকে বন্ধ করার জন্য যতটুকু ডাইনামিজম দরকার ছিল এই বাজেটে, এই জায়গাটাতে আমি দেখেছি যে ল্যাকিংস আছে। আরেকটা প্রসঙ্গে একটু আসতে চাই, সেটা নিয়ে তারপর আমরা আরেকটা বিরতি নিব। সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের দেশে বিদেশি বিনিয়োগকে উৎসাহ দেওয়ার কথা বলছি, সেদিন একজন ফরেন ইনভেস্টর এই শোতে এসেছিলেন। আচ্ছা। ওনার কথা শুনে মনে হলো যে উনি যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, উনি হয়তো ইনভেস্টমেন্টটা করছেন, কিন্তু নতুন এফডিআই আসার ক্ষেত্রে আসলে হয়তো আমরা খুব ভালো প্রপোজাল পাচ্ছি না, অথবা প্রপোজাল পাচ্ছি তারা শেষ পর্যন্ত কেন জানি আসছেন না, যে কারণে আমাদের ফরেন ইনভেস্টমেন্টের গ্রোথটা ভালো না। আবার আমি দেখি অনেকে বলেন যে আমাদের দেশে সবাই ইনভেস্ট করতে আসেন কারণ আমাদের দেশে শ্রমশক্তির ব্যয় কম। তারপরও আমি দেখি আমাদের কম্পিটিটিভ দেশগুলোতে, ভিয়েতনাম, কম্বোডিয়ার কথা যদি বলি, ওখানে এফডিআই আমাদের তুলনায় অনেক বেশি। আমরা কি এমন করতে পারছি না যেটা অন্যরা করে ফেলছে, নাকি আমরা এমন কিছু মিস করছি যেটা আসলে আসলে মিস করার সুযোগ নেই? হ্যাঁ, আপনি এক নাম্বার হচ্ছে যে আপনি গুড গভর্নেন্স দিতে পারছেন না। 2 নাম্বার হচ্ছে যে আপনি গুড এক্সাম্পল সেট করতে পারছেন না। বাংলাদেশে অনেক ফরেন ইনভেস্টমেন্ট তো ছিল, অনেকেই যারা নাকি আবার আপনাকে এই দেশ থেকে রিপ্যাট্রিয়েট করে চলে গেছে। সব থেকে বড় ইঙ্গিত অ্যাজ এ ইনভেস্টর আমি যেটা বলি, যখন আমি অ্যাজ এ লোকাল এন্টারপ্রেনিয়র বা ইনভেস্টর আমি যখন নিজেই কমপ্লেন করছি, ওই জায়গাটাতে বিদেশিরা কেন এসে বাংলাদেশে ইনভেস্ট করবে। আমাদের একটা ফরেন ইনভেস্টমেন্টের একটা মিটিং চলছিল, মিটিংটার মধ্যে হঠাৎ করে একটা নিউজ পেপারের কাটিং নিয়ে আসলো তাদের ক্রেডিট রিস্কের থেকে, যে বাংলাদেশ থেকে এত টাকা 20 বছরে পাচার হয়ে যায়। তো আমাকে জিজ্ঞেসই করে বসলো যে যদি তোমাদের দেশ থেকে টাকা পাচার হয়ে যায় তো তোমার দেশে কেন গিয়ে আমরা ইনভেস্ট করব। তো অনেকগুলো, এটা ইমেজ সংকটও বলতে পারেন। তারপর পলিটিক্যাল স্টেবিলিটির কথা হচ্ছে, যদি ডেমোক্রেসি প্লেজ এ ভেরি বিগ রোল। আপনার গিয়ে একটা ইনভেস্টার আসবে তখনই, ও শুধু টাকার জন্য আসবে না, আপনার শুধু লো লেবার কস্টের জন্য আসবে না, ও দেখবে যে আপনার লং টার্মে এই দেশটা কি ডেমোক্র্যাটিক্যালি একটা সাস্টেইনেবল জায়গাতে যাচ্ছে কি না। আপনার গিয়ে আপনি ভুল ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ডিক্লেয়ার করছেন, এটাতে দেখা যাচ্ছে যে লায়াবিলিটিটাকে শো করছেন না। তো এত মিস ইনফরমেশনের মধ্যে কারো ঠেকা পড়েনি বাংলাদেশে এসে ইনভেস্ট করার জন্য। আমি একটা প্রশ্ন জুড়ে দিই, যারা ইনভেস্ট করেছে অলরেডি তারা তো রিইনভেস্ট করছে, তারা তো ভালো আছে, ফরেনারদের কথা বলছি। কোথায় আপনার গিয়ে বড় বড় সবগুলো company যারা বিদেশি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তো চলে গেল, কেউ তো নেই। আপনার গিয়ে কারা আছে যে নাকি বাংলাদেশ থেকে, আমি এদিকে একটা খুব কি বলবো, খুব অপ্রিয় কথা বলবো, কারা বাংলাদেশে আছে যারা বাংলাদেশ থেকে আপনি একটা জমি তাকে দিয়ে দিচ্ছেন অলমোস্ট ফ্রি, তাকে আপনি পাওয়ার গ্যারান্টিড করে দিচ্ছেন, তার উপরে আবার এই জায়গাটাতে আপনি 6 টাকা করে বা 5 টাকা করে আমার ট্যাক্সের টাকা তাকে ভর্তুকি দিয়ে বিদ্যুৎ দিচ্ছেন, তাকে আপনি একেবারে সোনায় সোহাগা করে দিচ্ছেন। সে আরেকটা প্লান্টের পরে আরেকটা প্লান্ট করছে, তার রিইনভেস্টমেন্টের সাথে আপনারা এটা মিলিয়ে দেখেন, এটা আমি বাড়িয়ে বলছি না। সে কিনতে একটা হয়তোবা দেখা যাচ্ছে যে হংকংয়ের কোম্পানির মাধ্যমে কিনছে, ওদিকে তার 10% করে টাকা রাখা আছে, আবার সে যখন বিক্রি করছে ওদিকে হয়তো বা তার 5% করে রাখা আছে। তো বাংলাদেশ পুরো শেয়ারটা পাচ্ছে না। তো এইটা হলো আমার মতে অনেকটা তাদের কাছে আমাদের শুধু এমপ্লয়মেন্টটা জেনারেট হচ্ছে, বাকি সব কিছু তারা একেবারে প্লেটের মতো। তা আমাকেও এরকম করে কিছু ব্যবস্থা করে দেন যে আপনি আমাকে জায়গা দিয়ে দিচ্ছেন, বিদ্যুৎ আনইন্টারাপ্টেড বিদ্যুৎ দিয়ে দিচ্ছেন, হয়তোবা আমি তাদের থেকে আরো বেটার করতে পারবো। ডিরেগুলেট করলে তারা আসবে। ডিরেগুলেশন ইজ আ নেসেসিটি। হ্যাঁ, আসবে। বলছিলাম র্যাপিড ফায়ারের প্রশ্ন করব আপনাকে। 8 বছর আগে আমি 10টা প্রশ্ন করেছিলাম, কিন্তু সেটা আমাদের তরফ থেকে ছিল, কিন্তু এরপর থেকে আমরা যেটা করেছি ইয়াং জেনারেশনের কাছ থেকে আমরা প্রশ্ন নেই। তো তারা যখন শুনেছে যে আপনি আসছেন, তারা আমাকে কিছু প্রশ্ন পাঠায়, সেখান থেকে আমি কয়েকটা সিলেক্ট করেছি। আজকে ওই 10টা প্রশ্ন করব। শুরুতেই 1 নাম্বার,
তারা জানতে চায় এই মুহূর্তে বাজেট নিয়ে আপনার সবচেয়ে বড় টেনশন কোনটি, যে কোনো একটির কথা যদি বলি। না, আমি বাজেট ব্যবসায়ীরা টেনশন করে না, ব্যবসায়ীরা আগে এগিয়ে যায়। তো যেটা আমাদের সামনে আছে সেটাকে নিয়ে আমরা কাজ করব। মেবি উইল ওয়ার্ক হার্ড, আরেকটু হার্ডার, বাট টেনশন বলতে আমি So you're not আমার tensed? কাছে কোনো টেনশন নেই। আই হ্যাভ টু ওয়ার্ক উইথ ইট। ওকে, সেকেন্ড প্রশ্ন, আপনি কোথাও ইনভেস্ট করার আগে কোন ইকোনমিক প্যারামিটারগুলোকে সবসময় মাথায় রাখেন? আমাদের অ্যাকচুয়ালি আমাদের বাবার থেকে সব কিছু ইনহেরিট করে, আমাদের ফিলসফিটা অলসো কামস ফ্রম মাই ফাদার। তো আমরা যেটাতে যতগুলো ইন্ডাস্ট্রিতে গেছি এই পর্যন্ত, আমরা বেশিরভাগই থাকার চেষ্টা করেছি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রোডাক্ট, অর্থাৎ বাংলাদেশের মার্কেটটাকে টার্গেট করে, এবং যেটাতে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এইরকম ইন্ডাস্ট্রিতে যাওয়ার চেষ্টা করেছে। তো একটা ছোট্ট ঘটনা শেয়ার করি, এটা মেবি ইন্সপায়ারিং, আমার জন্য সাংঘাতিক ইন্সপায়ারিং। যখন আমরা একটা জুট মিল করলাম, তো আমি বাবাকে গিয়ে বললাম যে বাবা, ডোন্ট ডু দিস, ইটস গোয়িং টু মেক, এটা প্রফিটেবল ইন্ডাস্ট্রি না। উনি আমাকে একটা কথা বলে চুপ করিয়ে দিলেন, আমাকে জানো এটাতে কত লোক কাজ করবে? 3000 লোক কাজ করবে। তো আই কুড সি হিজ, উনি কোত্থেকে আসছেন। তো আমরা এই দুটো জিনিসকে নিয়ে বেশি কনসেন্ট্রেট করি, আপনার গিয়ে এমপ্লয়মেন্ট জেনারেশন, লোকাল ইন্ডাস্ট্রি, অ্যান্ড অফকোর্স প্রফিটেবিলিটি তো আমরা চিন্তা করি। অ্যান্ড আমরা খুব সাকসেসফুল, আনোয়ার গ্রুপ খুব সাকসেসফুল আনোয়ার নামটা নিয়ে। তো আমরা যে কোনো প্রোডাক্টেই আনোয়ার নামটা নিয়ে গেছি, তো বাই দ্য গ্রেস অফ আল্লাহ কিছু রহমত আমরা সবসময় পেয়েছি। তো এটার জন্য আমরা বাংলাদেশ বেসড অনেকটা মাস পিপলকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। ফেয়ার এনাফ, খুব ভালো চিন্তা। পরের প্রশ্ন, কোনটি কঠিন, চলমান শিল্প ধরে রাখা নাকি নতুন ইনভেস্ট করা? বাংলাদেশের কনটেক্সটে চলমান শিল্প চালিয়ে রাখাটা বেশি কঠিন। ওকে, 4 নাম্বার, ইস্পাত বা স্টিল শিল্পকে নিয়ে আপনার সবচেয়ে বড় আক্ষেপ? আক্ষেপ বলবো না, আমার সব থেকে বড় স্বপ্ন হচ্ছে যে বাংলাদেশের ফার্স্ট আয়রন ওর বেসড স্টিল প্লান্ট হবে আনোয়ার গ্রুপের মাধ্যমে। ওকে, তাহলে এটার বড় টার্গেট, এটাও আমরা জেনে রাখলাম। 5 নাম্বার, আপনি কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি লেসন নেন বা শিক্ষা নেন, মার্কেট থেকে, ক্রাইসিস থেকে, নাকি কম্পিটিটরদের কাছ থেকে? আমি মানুষের থেকে সব থেকে বেশি আপনার গিয়ে লেসন নেই। আই ইন্টারাক্ট উইথ পিপল, অ্যান্ড আমি সবার সাথে ইন্টারাক্ট করতে পারি এবং আমি সবার থেকে শিখতে পারি। আমরা একটা প্রোডাক্ট তৈরি করি, আনোয়ার সিমেন্ট শিট, এটার বিগেস্ট লেসনটা আমি পেয়েছি আমাদের যারা মিস্ত্রি আছে তাদের থেকে। তো আই ট্রাই টু লার্ন ফ্রম পিপল। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের জন্য। 6 নম্বর, আপনার কলিগদের কোন গুণটা ক্ষেত্রে আপনি কখনো আপোষ করেন না, যে এই গুণটা থাকতেই হবে আপনার সাথে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে, বা কাউকে যখন রিক্রুট করেন সেই ক্ষেত্রে? আমি ইগো জিনিসটাকে পছন্দ করি না। আমি বেস্ট, আমি কি বলো এটাকে, ক্ষমতাবান, এই জিনিসটাকে আমি এইটার সাথে আমি আপোষ করতে চাই না কখনো। আর একটা জিনিস আমার অফিসে সবাই বলে, আমি নাকি খুনের আসামিকে মাফ করে দিতে পারবো যদি এসে বলে যে আমি খুন করেছি, কিন্তু কেউ যদি এসে বলে যে আমি কফি খেয়েছি কিন্তু সে খেয়েছে চা খেয়েছে, এই ছোট্ট মিথ্যাটা নাকি আমি সহ্য করতে পারি না। তো এইটা আমার অফিসে একটা আপনার গিয়ে সবার ধারণা আমার ব্যাপারে, যে আমি মিথ্যা একেবারেই নিতে পারি না। So they need to be honest with you. ইয়েস। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, তরুণ উদ্যোক্তারা কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল করছে বাংলাদেশে? আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি এটা আমি শুধু তাদের দোষ দেব না, বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বেসটাই হয়েছে আপনাকে কপি পেস্ট। এই হয়তো বা আমি গার্মেন্টস করছি, আমরা ডিপে না গিয়ে, একেবারে ইনডেপথ না গিয়েই আমরা আরেকজন সাকসেসফুল হয়েছে, আরেকজন একটা গাড়ি চালাচ্ছে ভালো, ওইটা ভেবে আমরা ওটাতে জাম্প করে যাচ্ছি। তো এই জায়গাটাতে আমি বলবো যে তোমার প্যাশন যে জায়গায় আছে সেই জায়গাটাতে যাও। তুমি যে জায়গাটার থেকে শিখতে চাচ্ছ, রাত্রে 2টা 3টা 4টা পর্যন্ত ওইটা নিয়ে গবেষণা করছো, পড়ছো, ওটাতে যাও। ডু নট, ওই যে আরেকজনের সাকসেস তোমার সাকসেস নাও হতে পারে। ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, একজন কর্পোরেট লিডারের ক্যালেন্ডারে কোন টাস্কটি সবসময় থাকা উচিত? টু টক টু দেয়ার পিপল, তার নিজের
লোকের সাথে, একজন লোক হলেও তার নিজের লোকের সাথে তাকে ডেইলি কমিউনিকেশনে থাকতে হবে, খুব ফ্রেন্ডলি কমিউনিকেশনে থাকতে হবে। সে যেন নির্ভয়ে ভুল করতে পারে তার সামনে। ও, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভুল করার ওপেননেসও কিন্তু উনি দিয়ে দিয়েছেন। 9 নম্বর প্রশ্ন, আপনি আপনার পরের জেনারেশনকে কোন ভুলটি না করার পরামর্শ দেবেন? কান কথা শুনবা না। তুমি নিজে তোমার যে জায়গায় যেতে হবে ওই টার্গেটের বাইরে অন্য কোনো জিনিস দেখবা না। অনেক কথা আসবে, অনেক কথা, ডোন্ট গেট ডিস্টার্ব বাই দেন। তোমাকে যেটা করতে হবে ওটা করতেই হবে, এছাড়া আর কোনো নেই। ওকে, 10 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন র্যাপিড ফায়ারের। ধরুন এই মুহূর্তে আপনি বিনিয়োগের জন্য পর্যাপ্ত টাকা আপনার কাছে আছে এবং আপনি নতুন করে একটা সেক্টরে ইনভেস্ট করতে চান, আপনি কোন সেক্টরে ইনভেস্ট করতেন? আমি আপনার গিয়ে একটা জিনিস এদিকে ক্লিয়ার করি, আমি সবাইকেই বলি যে এত বেশি ডাইভার্সিফিকেশন ভালো না। আমার কাছে যদি এখন টাকা থাকে, এটা আমি আমার এক্সিস্টিং ইউনিটসগুলোকে অপটিমাইজ করার জন্য ইনভেস্ট করব। আমি আমার নিজের এক্সিস্টিং হিউম্যান রিসোর্সের উপরে ইনভেস্ট করব। সব থেকে আগে ইনভেস্ট করবো আমি হিউম্যান রিসোর্সের উপরে, প্রসেসের উপরে, স্ট্রাকচারের উপরে। শুধু এক্সপ্যানশন করেই আরেকটা ব্যবসাতে গিয়েই যে আপনি আরও বেশি রেভিনিউ জেনারেট করবেন তা না। আপনি নিজেকে যতটুকু অপটিমাইজ করে নিয়ে আসতে পারবেন, প্রোডাক্টিভ করে নিয়ে আসতে পারবেন, আপনাকে নিজে ভবিষ্যতে কম্পিটিশনের জন্য আপনি ঠিক ততটা ভালো প্রিপেয়ার করবেন। বাট যদি কোনো একেবারে ফ্রেশ উদ্যোক্তা থাকে, তাহলে আমি বলবো যে এগ্রিকালচার ইজ দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড, নট অনলি বাংলাদেশ। ফেয়ার এনাফ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটা করে ফেলতে চাই। আমরা এমন এক ধরনের ওয়ার্কফোর্সের কথা আপনি বললেন তো, যে আপনি তাদের উপরে ইনভেস্ট করতেন, কিন্তু আমাদের ওয়ার্কফোর্স এই মুহূর্তে খুব কনফিউজড। আমরা একটা নতুন ধরনের ক্রিয়েটিভ ইকোনমির ধারণা পেলাম এবারের বাজেটে, যে নতুন ধরনের পেশা বা একটু ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে গভর্নমেন্ট পেট্রোনাইজ করতে চান। আবার আমাদের আগের ওয়ার্কফোর্স তো আছেই। তো আমাদের যারা নতুন ওয়ার্কফোর্স যারা রেডি হচ্ছে, তাদের সাথে যখন আমি এবারে র্যাপিড ফায়ার নিয়েও কথা বললাম, তারা বলতেছে নাও আই এম কনফিউজড, আমি আসলে কোন দিকে ক্যারিয়ার ফোকাস করব। কি সাজেশন দেবেন তাদের? আমার মনে হয় যে এটাকে অনেকটা বোধহয় ওই যে আইটিটা চলে আসছে, এআইটার কনফিউশন, এআই নিয়েও তারা কনফিউজ, কতদিন চাকরি আসলে করতে পারবেন। তো অ্যাকচুয়ালি আমি আপনাকে এভাবে বলি যে একসময় ক্যালকুলেটর ইউজের এগেনস্টে আমেরিকার মতো উন্নত দেশে বিদ্রোহ হয়েছে। আমি যখন আমেরিকাতে ফার্স্ট যাই তখন কম্পিউটার লেজার জাস্ট শুরু হচ্ছে। তো যেহেতু আমি অ্যাকাউন্টিংয়ে মোটামুটি একটু ভালোই ছিলাম, আমাদের ইউনিভার্সিটির থেকেও সবাই এটাকে নিয়ে কম্পিউটারে হবে না, আমরা নিজেরা অ্যাকাউন্টস করব। তো তখন আমি একমাত্র ছিলাম যে বলেছিলাম যে ইউ হ্যাভ টু ইভলভ, আপনাকে নিজেকে তৈরি করে করেই চলতে হবে। একসময় ঘোড়ার গাড়ি চলতো, এখন তো আপনার মোটর যান চলছে, ইলেকট্রিক গাড়ি আসছে। তো এই চেঞ্জগুলো পৃথিবীতে আসতেই থাকবে, আসতেই থাকবে। এটা নিয়ে এটাকে ইউ হ্যাভ টু এমব্রেস ইট। এটাকে আপনাকে একেবারে আমি একসময় কম্পিউটার চালাতেই চাইতাম না, তো এখন তো আমাকে কম্পিউটার শিখতে হচ্ছে। রাত্রে বেলায় আমি কম্পিউটার নিয়ে বসে কাজ করছি, আইপ্যাড নিয়ে বসে কাজ করছি। এগুলো আসবে। আপনি যদি নিজেকে চেঞ্জ না করেন, আপনি পিছনে রয়ে যাবেন। কনফিউশনের কোনো কিছু নেই। ওয়ার্ল্ডটা যে জায়গায় যাচ্ছে এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। ইউ জাস্ট ক্যাচ আপ। এখন তো পৃথিবী আরও অনেক বেশি আপনার হাতের মুঠোয় চলে আসছে। আপনি আপনার ফোন দিয়ে আপনি পুরো পৃথিবীর সব জায়গায় কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখে নিতে পারছেন। আমাদের সময় তো এগুলো ছিল না। তো ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, ইউ জাস্ট হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। যেটা মনে হচ্ছে একেবারে একটু 30 সেকেন্ড একটা কমেন্ট নেই, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইকোনমিকে বা ইনভেস্টমেন্ট সিনারিওকে আপনি 10 বছর পরে কোথায় দেখেন? আমি এইটার উত্তরটা আমি আরেকটা কোশ্চেন করে এইটা দিয়ে দিচ্ছি, একটা কনফিউশন ক্রিয়েট করে, তারপরে বাকি সবাই বুঝে যাবে যে স্যামসাং বাংলাদেশে, স্যামসাং ভিয়েতনাম, স্যামসাংয়ের বোধহয় এখন লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং হাব হচ্ছে ভিয়েতনামে। আপনি কি জানেন যে এই স্যামসাংয়ের বাংলাদেশে হওয়ার কথা ছিল, তারা আসেনি। তাদের আপনার গিয়ে ভিয়েতনামের যে টোটাল এখন অ্যানুয়াল যে আপনার গিয়ে এফডিআই না বা এই ফরেন রিজার্ভে যেটা অ্যাড হচ্ছে, তার 50%-এর বেশি আসছে শুধু এই একটা কোম্পানির থেকে। তারা অলমোস্ট $500 বিলিয়ন
আপনার গিয়ে ভিয়েতনাম থেকে এক্সপোর্ট করছে। তো ফরেন ইনভেস্টমেন্ট যদি আপনি আমাকে বলেন, তো আমি বলবো যে গিয়ে দেখেন যে কেন এই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে আসেনি। আমি বলে দিলে হবে না, আপনারা স্টাডি করেন যে এটা কেন আসেনি। আরেকটা জায়গাতে আমি সরকারের কাছে আবেদন রাখবো যে আমরা ধরেন এখন পোর্টটা অনেকটা কথা চলছে যে এটা একটা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসার। আমি এটাকে বলবো না যে অপোজ করি বা সাপোর্ট করি, বাট দিস ইজ আ প্রুভেন মডেল ইন দ্য ওয়ার্ল্ড। বাট আপনি আপনার ক্রিম অ্যাসেটটা একা দিয়ে দেন না। ইউজুয়ালি যেটা পৃথিবীতে হয়, পৃথিবীতে বেশ কয়েক ট্রিলিয়ন ডলার শুধু ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট হয়। আমার কথা সবসময় ছিল, আমি যেদিন থেকে বাংলাদেশে আসছি, আপনার রাস্তাকে করে দেন ফরেন এফডিআইতে, আপনার ব্রিজগুলোকে করে দেন এফডিআইতে, যেটা এই দেশের থেকে খুঁড়ে আর নিয়ে চলে যেতে পারবে না। আপনার গেটওয়ে, বাংলাদেশের গেটওয়ে হচ্ছে একটা পোর্ট, এটাকে আপনি দিয়ে দিচ্ছেন, শুধু এটাকেই দিচ্ছেন। এইটার সাথে যদি আপনি দুটো রাস্তা, একটা ব্রিজ বান্ডেল করে দেন, তাহলে আপনার ক্রিম অ্যাসেটের সাথে কিছু কিছু অ্যাসেট যেটা আপনার ব্যালেন্স শিটে এখন লায়াবিলিটি হয়ে দাঁড়িয়ে আছে, সেটাকে আপনি হয়তোবা এনক্যাশ করে নিয়ে আসতে পারবেন। ওকে, তো আমাদেরকে স্মার্টলি, এফডিআই মানেই শুধু বাংলাদেশের ভালো না, আই টেল ইউ দিস, এফডিআই আপনার দেশটাকে নষ্ট করে দিতে পারে। অনেক দেশে এরকম কিন্তু হয়েছে। ঘটনা ঘটেছে। আপনার দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে আপনাকে 200 বছর রাজত্ব করে নিয়ে চলে গেছে। তো আপনাকে এফডিআইও যে আনতে হবে, ইন্টেলিজেন্ট এফডিআই আনতে হবে। আমরা তেমনটি আশা করি। যেন মনোহর হোসেন, আপনি আমাদের কাছে আবারও সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। It has been a pleasure. 8 years. You have grown younger, I have grown older. নো নো, ইউ হ্যাভ বিকামিং ইয়াঙ্গার অ্যাজ ওয়েল। অনেক ধন্যবাদ। দর্শক, আমার কাছে একটা বিষয় মনে হয়, সবসময় বাংলাদেশের ব্যবসায়ীরা সবসময় খুব তাদেরকে সার্ভাইভ করতে হয়, এক ধরনের সার্ভাইভাল মোডে তাদের এই কারণে থাকতে হয় কারণ কখন কোন পলিসি চেঞ্জ হয়ে যাচ্ছে, কখন ট্যাক্স চলে আসছে, কখন কোন ধরনের ক্রাইসিস চলে আসে। দে হ্যাভ টু রান দ্য শো, দ্যাটস ওয়াই দ্য শো মাস্ট গো অন, অ্যান্ড দে ডিড রান দ্য শো। এখনও তারা করে যাচ্ছেন। আনোয়ার গ্রুপের চেয়ারম্যানের কথাই না, বাংলাদেশের যত বড় বড় শিল্পোদ্যোক্তারা আছেন তাদের সবাইকে কিন্তু এই একই মডেলে তাদেরকে ব্যবসা বাংলাদেশে পরিচালনা করে যেতে হয়। এতদিন পরে এসে রাজনৈতিক এক ধরনের স্থিতিশীলতা এসেছে, এখন যদি তারা কিছুটা ব্যবসায় নতুন বিনিয়োগের জন্য এবং বা সার্টেন আরও ধরনের নতুন ধরনের কর্মসংস্থান তৈরির জন্য তারা যদি কিছুটা ইজ চান, আমার মনে হয় সেই সুযোগটা এই মুহূর্তে দেওয়া উচিত। বাজেটে যতটুকু ফ্যাসিলিটিস তারা যেভাবেই পান না কেন, আমার মনে হয় সামনে পলিসি লেভেলে এই ধরনের ডিসিশনগুলো এই জন্য আসা উচিত, কারণ অর্থনীতিকে নিয়ে হয়তো আমরা নতুন করে ভাবছি। সামনে হয়তো অর্থনীতিকে আমরা যেভাবে দেখছি, ছোটবেলা থেকে আমি আমার অর্থনীতিকে যেভাবে দেখেছি, সেটি হয়তো সামনে আর এরকম থাকবে না। আশা করি যাদের যেখান থেকে ধারণা নেয়ার এবং সিদ্ধান্ত নেয়ার, তারা সেটি নেবেন। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।